ঘটনাটি যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। হাত বাইয়া কাটা মাথা থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে। ভয়ে চোখ ফাইটা বাইর হওয়ার দশা। হৃদস্পন্দন এতই বাইরে গেছে যে এত ঝড় বাতাসেও ঠিকই গোনা যাইতেছে। এই কি আমার স্বপ্ন পূরণের রাস্তা, নাকি জীবনের সবচাইতে বড় ভুল? আসসালামু আলাইকুম তৌহিদ ভাই, আপনি যেমন আছেন আল্লাহ আপনাকে তার চেয়ে আরো বেশি ভালো থাকার তৌফিক দান করুন। আমি রিজভী আহমেদ। আজকে ঘটনাটি বলার পূর্বে একটাই অনুরোধ দর্শকদের উদ্দেশ্যে, দয়া করে কেউ ঘটনা থেকে অনুপ্রাণিত হবেন না এবং এমন কিছু করার চেষ্টা থেকে বিরত থাকবেন। দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমিও আপনার মতো হইতে চাই ভাই, আমিও ওইগুলো শিখতে চাই। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলতে লাগলাম, প্রতি উত্তরে সালাম ভাইয়ের সেই রহস্যময় হাসি ছাড়া আর কিছুই পাইনি। যখনই আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করি তিনি মুচকি হেসে কথা এড়িয়ে যান। তবে আজ প্রস্তুতি নিয়েই এসেছি। আবারও বলতে লাগলাম, ভাই আজ আপনাকে আমার সব বলতেই হবে। কিভাবে আপনার দাদার থেকে আপনি শিখেছেন। কথাটা শুনে ভাইয়ের মুচকি হাসি গায়েব হয়ে গেল, চোখের কোণায় পানি টলমল করতে থাকলো। আমি আর কিছু বললাম না। মিনিট পাঁচেক পর সালাম ভাই বললেন, বলছি সালাম ভাইয়ের ভাষায়, দাদা মেলা ভালো মানুষ আসিল, তার থেকে শিখবার পারলে তো ভালোই হইতো, জীবনে আর কোনো আফসোস থাকতো না। তাহলে আপনি কবিরাজি শিখেছেন কোথা থেকে ভাই? হুট করে প্রশ্নটা করে ঠিক করলাম নাকি ভুল করলাম তা ঠিক বুঝে উঠতে পারলাম না। চায়ের কাপ রেখে ভাই আমাকে সাথে নিয়ে নদীর দিকে হাঁটতে লাগলেন। হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, মানুষের উপকার করাটাই আসল, নাকি কেমনে উপকার করছি তা আসল, বলতো? আমি হা করে ভাইয়ের দিকে তাকিয়ে থাকলাম। ভাই আবার জিজ্ঞেস করলেন, মনে কর আমার কাজটা কি ভালো নাকি খারাপ? আমি বললাম, অবশ্যই ভালো, আপনি তো নিঃস্বার্থে মানুষের উপকার করেন। কিন্তু মোর রাস্তা যে ভুল ভাই রে। ভাইয়ের মুখে এমন কথায় ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তার মুখের দিকে তাকিয়ে বললাম, মানে খুলে বলেন তো ভাই। এক দীর্ঘশ্বাস ছেড়ে সালাম ভাই বলতে শুরু করলেন, আমি আমার দাদার থেকে কিছুই শিখবার পারি নাই। তয় কবিরাজি আমার রক্তে আছে, ইচ্ছা ছিল অনেক, কিন্তু শিখবার আগেই দাদা মইরা যায়। দাদা মরার 2 মাস পর এক তান্ত্রিক আসে এলাকায়। দাদারে খুঁজতে খুঁজতে বাড়িতে আসে। বাড়িতে তখন আমি ছাড়া আর কেউ আসিল না। দাদার মরার খবর শুই না বিড়বিড় করে কি জানি কইতে থাকে নিজে নিজে। তারপর চলে যেতে শুরু করলে আমি যখনই ডাক দিবার যাবো তখন কয়, রাত 12টার পর নদীর পাড়ে আসিস, তোর সব প্রশ্নের জবাব পাবি। আমি আর কিছু কইলাম না। লোকটা যাওয়ার পর ভাবতে থাকি কি করা যায়। তখন আমার বয়স 25-এর মতো হইব, তাই কাউরে ডরাইতাম না। কিছু না ভাইবা 12টার পর নদীর পাড়ে যাইয়া দেখি ওই তান্ত্রিক আগুন জ্বালায় সামনে বৈশা কি জানি বিড়বিড় করতেছে। আমি সামনে যাইয়া দাঁড়াইতেই বলে, আসছিস? আমি জানতাম তুই তোর দাদার মতোই সাহসী। আপনি আমার দাদারে কেমনে চিনেন? তোর দাদা আমার ছোটবেলার বন্ধু, আমরা একই সাথে বড় হইছি, কামও একই করি। আপনি জিন ছাড়ান? ছাড়াই, ধরাই, সবই করাই। তোর দাদা মানুষের উপকার করছে, আর আমি সবই করি। তয় তোর দাদার সাথে আমার ক্ষমতার তুলনা করিস না। আমি যা পারি তোর দাদা তা ভাবতেও পারতো না। আপনি কি আমারে শিখাইবেন? আমার বংশে সবাই কবিরাজি করছে, বাবা আগেই মরে গেছে, দাদাও নাই। আমার জীবনে কবিরাজি ছাড়া কিছুই নাই। আপনি আমারে শিখান। তোরে শিখাইয়া আমার লাভ কি? আমি কি পামো? আপনার যা চাইবেন আমি তাই করবো, আপনি খালি আমারে শিখান। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার থেকে শিখবার গেলে এক কাম করা লাগবো। তুই কি পারবি? তোর সাহসে কোলাইব না মনে হয়। সব পারমো, খালি কইয়া তো দেখেন। কাল একই সময় আবি, একটা ঝাঁকা, একটা নতুন ছুরি কিনে আনবি। কোনো দামাদামি করবি না, দোকানদার যা চাইব তাই দিয়া কিনবি। আচ্ছা কইয়া আমি ওই দিন বাড়ি চইলাহি। দিনটা অস্থির হয়ে কাটাইলাম। খালি ভাবতেছিলাম কখন যে রাইত হইব। ঝাঁকা আর ছুরি আগেই কিনা রাখছি। রাইত হইতেই নদীর পাড়ে গেলাম। যাইয়া দেখি তান্ত্রিক দাঁড়াইয়া আছে। সামনে যাইতেই তান্ত্রিক এক পুটলা ধরাই দিল আর কিছু নিয়ম কয়ে দিল।
আমি পোটলাটা ঝাঁকায় রাখলাম, তারপর জামা খুইলা রাইখা ঝাঁকা আর ছুরি নিয়ে নদীর দিকে হাঁটা ধরলাম। ভয় তখনও আমার কাবু করতে পারে নাই। অনেক সাহস নিয়ে ঘাটের দিকে হাঁটা দিলাম। ঘাটে যাইয়া ঝাঁকা নামাইলাম। পোটলাটা খুলতেই আমার বুকের মধ্যে কেমন জানি চিন চিন ব্যথা করতেছে মনে হইল। কয়েক সেকেন্ডের জন্য আমি দম নিতে পারতেছিলাম না। প্রথম দেখাই মনে হইল পোটলায় একটা মাথা ছাড়া বাচ্চা, কিন্তু ভয়টা আরো অনেক গুণ বাড়লো যখন বাচ্চাটারে বাইর করলাম। আসলে ওইটা যেন তেন বাচ্চা ছিল না। ওইটার মাথা নাই, 3টা হাত, 4টা পা, আর ওর চোখ মুখ নাক কান সবই পেটের মধ্যে। গ্রামের লোকেরা ওইটার নিষ্কাইন্দা কয়। তান্ত্রিক আমারে কইছিল ওর মাথাটা এক কোষে কাটতে, কিন্তু ওর তো মাথাই নাই। আমি অনেকক্ষণ ভাইবাও বুঝতেছি না কি করবো। পরে কিছু না বুঝা ছুরিটা ওর পেটে ঢুকাইয়া দিলাম। গোল কইরা এক টানে ওর পেট থেকে চোখ নাক মুখ কলা যে জায়গাটুকু ওইটুকু কাটলাম। ফিনকি দিয়ে রক্তে আমার সারা শরীর মাখায় গেল। বাচ্চাটা আমার হাতেই ছটফট করতে করতেই মরে গেল। আমি মাথাটা ওইখানেই পুইতা নদীতে নেমে গেলাম। তান্ত্রিকের কথায় আমি 5টা ডুব দিলাম। তারপর উঠা এসা বালিমাটি সরাইয়া আবার মাথাটা উঠাইলাম। উঠাইয়া হাতে নিতেই ওর চোখ 2টা খুইলা গেল। পাগলের মতো হাসতে লাগলো কতক্ষণ। তারপর বলল, সালাম, তুই তোর বংশের নাম রাখছস। তোর জায়গায় অন্য কেউ হইলে পিত্তি ফাইটা মইরা যাইত। কণ্ঠ শুনে আমার দম আটকে যাওয়ার অবস্থা। এইটা সেই তান্ত্রিকের গলা। কি রে, চিনতে পারস নাই? আমি ওই তান্ত্রিক, তোর গুরু। কথাটা শুই না আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি কইলাম, আপনি আপনি কেমনে এখানে আইলেন? কে এমনি কি হইল? কিছুই তো বুঝতেছি না। আগে তোর দেওয়া কথা রাখ, আমি তোরে শিখামো। তুই আমারে কি দিবি? কি লাগবো কন? তোর হাত কাইটা রক্ত আমার মাথায় ঢাল। ততক্ষণে আমার ভয় অনেকটা কমে গেছে। ক্ষমতার লোভে আমি সব করতে রাজি আছিলাম। তাই হাত কাইটা রক্ত আর মাথায় দেই। তখনই আমার সামনে আমি কালা বিভৎস এক ছায়ামূর্তি দেখি। দেখতে অনেকটাই বানরের মতো, আর মুখ আমার হাতের মাথাটার মতো। আমি এক দৌড়ে আমার বাড়ির দিকে যাই। তখনই অনেক ঝড় শুরু হয়ে যায়। গাছপালা ভাঙ্গে পড়তে থাকে, কিন্তু ওই মাথাটা আমার হাতের সাথে আঠার মতো লাইগা রইছে। আমি ঘরে এসে দরজা আটকে দিই। হাত পায়ে কাটা মাথা থেকে টপ টপ করে রক্ত ঝরতেছে। ভয়ে চোখ ফাইটা বাইর হওয়ার দশা। হৃদস্পন্দন এতই বাইরে গেছে যে এই ঝড়ো বাতাসেও ঠিকই শোনা যাইতেছে। এই কি আমার স্বপ্ন পূরণের রাস্তা, নাকি আমার জীবনে সবচাইতে বড় ভুল? বুঝা উঠতে পারতেছিলাম না। তখনই ঘরের মধ্যে আমি সেই কালা ছায়াটারেই দেখতে পাই। আমি চিৎকার দিবার যাই, কিন্তু কেউ আমার ডাক শুনে নাই। কালা ছায়াটা আমারে বলে, ভয় পাইস না সালাম, আমি তোর কিছু করবো না। তোর না এত সাহস, ভয় পাইলে কেমনে শিখবি? আমার শিখা লাগবো না, আমি মরবার চাই না, আমারে ছাইরা দে। তোরে আমি মারুম কেন? তোর রক্ত আমার লগে মিশে গেছে। আমি তোর গোলাম, তুই যা কবি আমি তাই করবো। কিন্তু তুই তো তান্ত্রিক আছিলি, এই মাথার মধ্যে কেমনে এলি? আমি কোনো তান্ত্রিক না, আমি ইফরিত। তোর বাপ দাদাও আমারে চিনে, বাকি সব পরে জানবি। আমার অনেক ক্ষমতা, তুই যা চাবি তাই পাবি। এখন বল, তুই কি কবিরাজি শিখবি? মাথায় হাজারো প্রশ্ন, তাও একটা কথাই বলি, হ আমি শিখমু। বল আমার কি কি করা লাগবো? সেই দিন সারা রাত জিনটা আমারে মন্ত্র শিখায়। সকালে আমার একটা কাগজ দেয়, দিয়া বলে, ওই সব জায়গায় অনেকগুলা কঙ্কাল পাবি, নিয়ে আসবি রাত্রে। আমি জিগাই, কিসের কঙ্কাল? কিন্তু এইগুলা আমি আনমু কেন? মানুষ দেখলে কি কইব? এত কথা জিজ্ঞেস করস কেন? এগুলা বেওয়ারিশ লাশ। চিন্তা করিস না, যখনই তুই কঙ্কাল আনতে যাবি তখন তোরে আর কেউ দেখবো না। সারাদিন একটা ভয়ের মধ্যে কাটাইলাম। মাটি খুইরা কঙ্কাল আনা কি সহজ কথা? জিনের কথায় রাত হইতেই কোদাল নিয়ে বের হইলাম। এলাকার 5 জায়গায় মাটি খুইরা আমি অনেকগুলা হাড়, 15টা মাথা পাই। সেইগুলা বস্তায় ভইরা নিয়ে আসি। রাস্তায় অনেকের সাথে আমার দেখা হইছে, কিন্তু কেউ আমার দিকে তাকায় নাই। এমন লাগতেছে যে আমারে কেউ খেয়ালই করতেছে না। হাড়গুলা নিয়ে আমি জিনের কথা মতো নদীর পাড়ে চিতাখোলায় যাই।
যাইয়া দেখি জিনটা আগুন জ্বালায় তার সামনে দাঁড়ায় আছে। আমি যাইতেই একটা হাসি দিয়া বলে, কি রে, তোর তো ভালোই সাহস রে, হাড়গুলো আগুনে ফালা আর মাথাগুলো আমারে দে। আমি মাথাগুলো ওর হাতে দিয়া সব হাড় আগুনে ফালাইয়া দিলাম। চোখের পলকে হাড়গুলা পুরা ছাই হয়ে গেল। তারপর জিন আমারে বলল, ছাইগুলা উঠায় আন। কিন্তু এই আগুনে হাত দিলে তো আমার হাত পুড়ে যাইব। কিচ্ছু হইব না, তুই আন, আমি যা কই তাই কর, বেশি কথা বাড়াইস না। হাড়গুলা যেমনে ফুসতে আমার সেটা ভাই ভাই গলা শুকায় আসলো, কিন্তু আগুনে হাত দিতেই অবাক হয়ে গেলাম। আমার শরীরে আগুন জ্বলতেছে না, কোনো তাপও লাগতেছে না। আমি ছাইগুলা একটা ঘটিতে বললাম, তারপর জিনের হাতে ঘটিটা দিলাম। ও ছাইগুলা হাতে নিয়ে কি জানি পড়তে থাকলো। আশ্চর্যের ব্যাপার, আমিও মন্ত্রগুলো পড়তে থাকলাম, কিন্তু আমি কিছু বুঝতেছিলাম না। তারপর জিনটা ছাইগুলা ওই যে কঙ্কালের মাথাগুলো ছিল না, ওইটার মধ্যে ছুঁড়া মারলো। সাথে সাথে 15টা মাথা, 15টা কালো ছায়া হয়ে গেল। জিন আমারে বলে, এইগুলা তোর সৈন্য, তুই যা বলবি ওরা তাই করব। আর যদি না করে তখন কি হইব? না করলে ওরা ধ্বংস হয়ে যাইব। এই 15টা মাথা যে মানুষগুলার আসিল, ওগো মরণ হয়েছে অপঘাতে, কোনোটারই জানাজা হয় নাই। তাই আমি আমার শক্তি দিয়া এইগুলার সাথে যে কারিন দিনগুলো আসিল তাকে বন্দি করছি। এখন ওরা তোর দাস, তুই যা বলবি ওরা তাই করব। আমি বিশ্বাস করি না, এরা কেন আমার কথা শুনতে যাইব? আরে তুই বইলাই তো দেখ। আমি তখন ওদের বলি পাশের একটা গাছ তুইলা ফেলতে, সাথে সাথে গাছটা গোড়া থেকে ভাঙা পড়ে। ঠিক তখনই আমার বিশ্বাস হইল যে এগুলা আমারই দাস, মানে আমি যা কমু তাই শুনবো। কি রে রিজবি, বুঝতেছস তো কি কইতেছি, নাকি ভয়ে কিছুই বুঝতেছস না? না ভাই, বুঝতেছি, আপনি বলতে থাকেন। এই বলে সালাম ভাই আবারও বলা শুরু করলো। আমি যখনই এটি ভাবতাছি মনে মনে, তখনই সেই ইফরিত জিনটা আবার আমার কইল, আজকের মতো তোর কাজ শেষ, এখন যায় নদীতে 5টা ডুব দে, তারপর যায় সরাসরি ঘুমাই যাবি, আর কোনো কাজ করবি না। ইফরিতের কথা মতো আমি যায় নদীতে 5টা ডুব দিয়া বাড়ি চলে যাই। এটি সব করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। যাইয়া ঘুম দেই। মাগরিবের আজানের শব্দে আমার ঘুম ভাঙলো। দেখি চারিদিকে অন্ধকার, ঘরের মধ্যে অনেকগুলা জিন দাঁড়ায় আছে, আর আমার পায়ের কাছে সেই জিনের কাটা মাথাটা। মাথাটা আমারে বলতে লাগলো, আজ থাইকা এগুলা তোর ইশারায় জ্বলবো, তুই যাই বলবি তাই করব। তারপর থেকেই আমি কবিরাজি শুরু করি, আর যত মন্ত্র আছে সব ওই মাথার কাছ থেকেই শিখছি। আর জেনে জিনের দরকার পড়ছে ওইখানে কারেন্ট জিনগুলারে ডাকলেই আইছে। এতক্ষণ আমি চুপ করে বসে সব শুনলেও এখন আর প্রশ্ন না করে থাকতে পারলাম না। ভাই, তাহলে কি আপনি কালো জাদু করেন? সালাম ভাই অনেকক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো, এতক্ষণে তো বুঝছসই আমার ক্ষমতা আছে কালো জাদু থেকেই, কিন্তু এখন আমি শুধু মানুষের চিকিৎসা সৎভাবেই করি। অনেকজনই আসে আমার কাছে কালো জাদু করাইতে, কিন্তু আমি সবাইরে ফিরিয়ে দিই। প্রথম প্রথম ইফরিত খুব জোর করতো আমারে। তয় যেদিনও কইলো যে ওরা দিয়ে যতবারই কাজ করামো ততবারই শিশু বলি দেওয়া লাগবো, তারপর থেকে সব জিনের ডাকলেও ইফরিতে আর ডাকি না। বাচ্চা বলি দিয়ে আমার কোনো ক্ষমতার দরকার নাই। এই বলে সালাম ভাই উঠে হাঁটতে লাগলেন। আমি সেদিন অন্যরকম মানুষকে দেখছিলাম, কেন জানি তার পিছু পিছু আর যাইনি, কারণ আর কিছু শোনার মতো অবস্থাতে আমি ছিলাম না। এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, এটি কি কবিরাজি নাকি কালো জাদু? ওয়াও, অসাধারণ সুন্দর একটি ঘটনা ছিল। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আমি অদ্ভুত প্রহর থেকে তহিদ রহমান বলছি। আজ আপনাদের যে ঘটনাটি শোনানো হলো সেটি কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন রিজবি ভাই, যিনি এর আগে আমাদেরকে কয়েকটি ঘটনা পাঠিয়েছেন। তবে অদ্ভুত প্রহরের 4র্থ এপিসোডে রিজবি ভাইয়ের যে সিলার জিনের ঘটনাটি ছিল,
এবং সেই ঘটনার যে কবিরাজ ছিল সালাম কবিরাজ, আজকের এই এপিসোডটি সেই সালাম কবিরাজের ক্ষমতা প্রাপ্তির একটি ঘটনা আসলে। আপনারা বলতে পারেন যে সালাম কবিরাজ কিভাবে ক্ষমতা লাভ করেছেন, কবিরাজি শিক্ষা পেয়েছেন, সেই সুবাদেই সেই ঘটনাটি আজকের এই এপিসোডে প্রকাশ করা হলো। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালোই লাগবে। কেমন লেগেছে সেটি কিন্তু চাইলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আপনারা ঘটনা পাঠাতে চান আমাদের অদ্ভুত প্রহর চ্যানেলে, তারা কিন্তু চাইলে দুটি ওয়েতে ঘটনা পাঠাতে পারেন। একটি হচ্ছে ইমেল আর একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে odbhutprohor@gmail.com, odvutprohor@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01609995441। দ্যাটস ইট। এই দুটি ওয়েতেই চাইলে কিন্তু আপনারা আপনাদের সাথেও ঘটে যাওয়া যে কোনো ধরনের ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন। আর যারা আপনারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন, তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী কোনো এপিসোড আপনারা মিস না করে ফেলেন। আর দেখা হবে পরবর্তী আরও একটি এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।